নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি। শুধু চিকিৎসা পদ্ধতি বললে একদমই কিন্তু ভুল হবে, কারণ আয়ুর্বেদের মধ্যেই রয়েছে ভেষজ প্রাকৃতিক উপাদান এবং তার সাথে সাথে আপনার শরীর, মন এবং আত্মার মধ্যে এই যে একটা ভারসাম্য, এই যে একটা সামঞ্জস্য বজায় রেখেই কিন্তু যে প্রাকৃতিক উপাদানে আপনার শারীরিক চিকিৎসা করা হয় সেটাই কিন্তু আয়ুর্বেদ। আর এই যে পরম্পরা যারা বহন করে নিয়ে যাচ্ছেন কিংবা আগামী দিনেও বহন করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে দিনে দাঁড়িয়ে আমি আপনি প্রত্যেকেই কিন্তু ওয়েদারের একটা মুড সুইং এর মধ্যে দিয়ে যাচ্ছি। কখনো দেখবেন বৃষ্টি, কখনো আবার ভীষণ গরম, কিংবা কখনো দেখবেন আবার অনেকটা ঠান্ডা লাগছে। সেই ওয়েদারের মুড সুইং এর মধ্যে দিয়ে শুধু কিন্তু আমাদের যে আভ্যন্তরীণভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি তা কিন্তু একদমই নয়, আমাদের বাহ্যিক দিক থেকেও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শরীর। যেমন যখনই আপনি বৃষ্টিতে ভিজছেন, মাথার চুলগুলো তার সাথে ভিজছে। অনেক সময় আমরা হয়তো কোনো রকম ভাবে মুছে ঘরে চলে গেলাম, কিন্তু এই যে বৃষ্টির জলের মধ্যেও যে অ্যাসিড যুক্ত কেমিক্যাল রয়েছে আমরা কিন্তু কখনো দেখি না। আর সেগুলো যে চুলের পক্ষে কতটা ক্ষতিকারক আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। আমরা কিন্তু এটাকে ভীষণ আনন্দের সঙ্গে উপভোগ করি, বৃষ্টি পড়ছে একটু ভিজে নিলাম, কিন্তু ওই যে অ্যাসিডিটি, সবার তো শরীর সমান নয়, আমার আপনার প্রত্যেকেরই স্কিনও আলাদা। তো যখন সেই স্কিনের ওপর বৃষ্টির ফোঁটা পড়ছে, সেটা কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে রিয়াক্ট করছে। কোনো মানুষের হয়তো কিচ্ছুই হচ্ছে না, আবার কোনো মানুষের দেখবে স্কিনে হাজারো প্রবলেম হচ্ছে। এটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষেই হচ্ছে। তো এই যে স্কিন জনিত সমস্যা, আমরা কিভাবে সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কিংবা কি কি ট্রিটমেন্ট রয়েছে আমরা জানবো ডাক্তারবাবুর কাছ থেকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকে দিনে দাঁড়িয়ে আমরা তো ওয়েদারের মুড সুইং এর মধ্যে অলরেডি ঢুকে পড়েছি, আর এই যে বৃষ্টির ফোঁটা, তো এর মধ্যে তো কেমিক্যাল যুক্ত অ্যাসিড থাকেই, যেটা আমাদের মাথার চুল কিংবা স্কিনকে খারাপ করছে। তো স্কিন জনিত সমস্যা এখনকার দিনে যে বেশি দেখা দিচ্ছে, এটা কি এর জন্যই যে আমরা বৃষ্টি ভিজছি, তারপরে হয়তো আমরা ঠিকমতো সেটাকে মুছতে পারছি না, কিংবা সেটা গায়ের মধ্যে শুকিয়ে গিয়ে নানা রকম কেমিক্যাল রিয়াকশনের সঙ্গে আমাদের বডির সাথে সেরকম স্কিন জনিত সমস্যা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে? দেখুন, আপনি যেটা বললেন বৃষ্টির ফোঁটা থেকে স্কিনের সমস্যা, ওটা জেনারেলি খুব পলিউটেড এরিয়া, মানে যেখানে খুব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়, সেখানে অ্যাসিড রেন বলে একটা হয়, যেটা হচ্ছে বৃষ্টির মধ্যে কি থাকে, সেখানে যে ধোঁয়া, সেই ধোঁয়ার মধ্যে যেসব বিভিন্ন পলিউটেন্ট থাকে, সেগুলোর বৃষ্টি নিয়েই কিন্তু বৃষ্টির মাধ্যমে সেগুলো আমাদের কিন্তু শরীর টরীরে লাগে, যদি আমরা সেইখানে নিজেদের প্রোটেকশন না। কিন্তু সব এরিয়াতে তো এটা অ্যাসিড রেন হয় না, বা ধরুন সবার ক্ষেত্রেও এটা প্রযোজ্য নয়। ইন জেনারেল যদি আপনি বলতে চান যে শুধু মানে বৃষ্টিতে গা ভিজছে বা চুল ভিজছে তার জন্য যে আমাদের এই যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে স্কিনের, তা নয়। তবে একটা বড় ব্যাপার, যদি এই যে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে আমাদের শরীরের মধ্যে, যেটা ড্যাম্প ওয়েদার আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন আমাদের হতে পারে। সেটা চুলেও হতে পারে, আবার বডি স্কিনের যে কোনো পার্টেও কিন্তু হতে পারে। এটা কিন্তু আমরা দেখি। আর মেন যে কারণগুলো, সেটা হচ্ছে 12 মাসের কিছু প্রবলেমস থাকে। যেমন ধরুন আপনার সানটেনটা কি থাকে, সেটা শীতকালে হোক বা গরমকালে হোক, গরমকালে হলে একটু বেশি, শীতকালে হলে কম। কিন্তু আমাদের যদি প্রোটেকশন না নিই, আমাদের প্রপার যদি এসপিএফ যুক্ত সানস্ক্রিন আমরা না ইউজ করি আমাদের স্কিনের মধ্যে, তাহলে কিন্তু সানবার্ন হয়ে যাবে, বা সানট্যান যেটা আমরা বলি, ওটা হবে। তার পাশাপাশি আরেকটা ব্যাপার, ধরুন এবার ওই প্রোটেকশনটা না নিয়ে গিয়েও অনেকে আবার বেরালে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু স্কিনের মধ্যে মেলাসমার মতো একটা কালো ছাপ, যেটা আমরা গালের মধ্যে দেখতে পারি, সেগুলো হয়। যাদের স্কিন খুব ফর্সা, তাদের ক্ষেত্রে ফ্রেকেলস বলে একটা প্রবলেম দেখা যায়, যে ছিট তিলের মতো সারা গালে মুখে টুকে হয়ে গেছে, এটাও হতে পারে। এগুলো প্রোটেকশন যদি না নেওয়া হয়, তারও কিন্তু সাইড এফেক্ট হিসাবে মেলানিনগুলো ওভার সিনথেসিস হয়ে ওপরের দিকে চলে আসে, এবং তখন এই প্রবলেমগুলো আমরা দেখতে পারি। আর যেটা ক্লাইমেটের জন্য বলছেন, সেটা হচ্ছে শীতকালে ড্রাইনেস খুব বেশি আসে, বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন হবে, গরমকালেও ফাঙ্গাল ইনফেকশনটা হয়, যেহেতু ঘাম অতিরিক্ত মাত্রায় হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সারা বছর ধরেই প্রবলেমগুলো থাকতে পারে। স্যার, আমরা আলোচনা আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন?
আমি সঞ্জয় বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, বয়স হচ্ছে 45। হুম, বলুন কি সমস্যা আমার আপনার? সমস্যা হচ্ছে দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে, আর দাঁতে একটা ছোট ছোট মানে গোড়ায় কালো স্পট পড়ে যাচ্ছে, যেমন পাথর জমে এমনি টাইপের হয়ে যাচ্ছে। আজ 2-3 মাস হতে। আচ্ছা, আচ্ছা, আপনি কি ধরুন কোন রকম সুপারি বা পান বা স্মোক করা এগুলো করেন? সেগুলো নেশা করি না। কোনো ধরনের নেশা করেন না? আচ্ছা, কিন্তু আপনি বলছেন যে আচ্ছা আপনি যেখানে থাকেন সেখানে জলের মধ্যে কি খুব বেশি মাত্রায় আয়রন আছে? হ্যাঁ, একদম। আর যদি নেশা করেন তাহলে ওইসব দাঁতের মধ্যে দাগ স্পট গুলো পড়ে, অনেক সময় নিকোটিন থেকে পড়ে। তো বা ধরুন আপনি যে সুপারি যদি খান তাতে যে খয়ের থাকে সেটার সাথে চুনের সাথে মিলে গিয়ে ওটা দাঁতের মধ্যে কিন্তু ওই পাথর যেটা বলি আমরা হতে পারে। বা ধরুন খুব বেশি আয়রন যদি জলে থাকে সেখান থেকেও কিন্তু দাঁত নষ্ট হয়। এটা গেল একটা, সেটাকে আপনার ফুলে যাচ্ছে হ্যাঁ মাড়ি বলছি মাঝে মাঝে। বলছি হ্যাঁ, আর রক্ত বেরোয়, ওই যে দাঁতের গোড়ায় একটা স্পট পড়ে যাচ্ছে। হ্যাঁ আপনি শুনুন বলছি স্যার, বলছেন। আমি বলছি সবগুলোই বলছি। এবার হচ্ছে যেটা নেক্সট যেটা আপনার হলো এটা হতে গেলে কি করতে হবে, আপনার ভালো করে দাঁত ব্রাশ করতে হবে 2 বার করে। তার সাথে সাথে যদি দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় হয়েছে তাহলে আপনি স্কেলিং করিয়ে নিতে পারেন, যেটা একজন ডেন্টিস্টের কাছে গেলে হবে। কিন্তু আপনার আরেকটা যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে দাঁতের মাড়ি ফুলছে এবং সেখান থেকে রক্ত বেরাচ্ছে। তার মানে কি, মাড়ি ফুলছে মানে সেখানে একটা ইনফেকশন আছে। সেই ইনফেকশনটাকে ঠিক করতে গেলে আপনার ট্রিটমেন্ট করাতে হবে, যেটা আমাদের কাছে হবে। আর এই যে ইনফেকশনটা, এটা হওয়ার কারণে আপনার কি হচ্ছে, মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে। এই ব্লিডিংটা হতে হতে যদি ভেতরে দেখা যায় যে পুঁজ জমে যায়, অনেক সময় পুঁজ হয়, ঠিক আছে, ইনফেকশনের থেকে। যেমনি ধরুন একটা ফোড়ায় পুঁজ হয়, তেমনি দাঁতের মাড়ি ফুলছে, বারে বারে হচ্ছে, সেখান থেকে অনেকের কিন্তু পুঁজ হয়। পুঁজ হলে সেখান থেকে কিন্তু পুঁজ এমনি দেখবেন ব্লিডিং হবে, ব্রাশ করতে গেলে ব্লিডিং হবে, এগুলো হবে। ওটা কিন্তু খুব মারাত্মক একটা কন্ডিশন, এবং দেখবেন মুখে কিন্তু খুব দুর্গন্ধ হবে। সেটা কিন্তু দুর্গন্ধটা কিন্তু এরকম কোনো কারণ নেই যে কেউ দাঁত মাজছে না তার জন্য হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মুখের একটা দাঁতের একটা প্রবলেম হয়, সেই তার জন্য পায়রিয়া বলা হয় সেটাকে, ঠিক আছে। তো সেই জিনিসটা যদি হয়ে যায় তখন কিন্তু মাড়ি একদম নষ্ট করে দেয়, তখন কি হবে, দাঁত কিন্তু বয়সের আগেই পড়ে যাবে। তো সেগুলো যদি না হতে হয় তাহলে বলবো দেরি না করে একবার আমাদের কাছে আসুন, এসে দেখান, এর প্রপার কিন্তু ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, একটা ভীষণ কমন ব্যাপার এখন দেখা দিচ্ছে ডার্মাটাইটিস বা এক্সিমার মতন সমস্যা, তো এটা যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, এই যে ফাঙ্গাল ইনফেকশনটা যেটা বলছিলাম সেটা মেইনলি কিন্তু এই যদি স্যাঁতস্যাঁতা যেটা, সেটাই কিন্তু আমরা ওই যেটা আপনি এক্সিমার মতো কথাগুলো বললেন, ওই এক্সিমাও কিন্তু এরকম টাইমে হয়, মানে স্যাঁতস্যাঁতা জায়গার টাইমে হয়। আবার ধরুন যে কি বলবো, ডার্মাটাইটিস যেটা, ওটা ইনফ্লেমেশন অফ দ্য স্কিন, ঠিক আছে। ওখানে ফুলে ফুলে চাকা চাকা হতে পারে, লাল হয়ে যায় জায়গাগুলো। এগুলো কিন্তু কি হয়, স্কিনের তো প্রবলেম আছেই, তার সাথে যাদের অ্যালার্জির টেন্ডেন্সিটা বেশি থাকে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে ওটা খুব বেশি জ্বালা করবে, চুলকোবে, এই ব্যাপারগুলো কিন্তু আসবে। এবার এক্সিমার যে ব্যাপারটা, এটাও একটা ইনফেকশন। এবার এক্সিমা কি হয়, কারো ক্ষেত্রে কিন্তু একটা ড্রাই এক্সিমা হয়, মানে সেখানে দেখবেন আঁশের মতো উঠবে, চুলকোবে, এরকম একটা হয়। সেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। আবার একটা কিন্তু দেখা যাচ্ছে সেটা খুব থকথকে ভাব আছে, নরম হয়ে আছে জায়গাটা, একটা যেন ঘা মতো হয়ে আছে, এরকম হয়। তো এগুলোকে ঠিক করতে গেলে প্রথম যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে হাইজিন মেনটেন করতে হয়, কারণ এগুলো খুব ছোঁয়াছুঁয়ি। তো এগুলো অল্প থেকেই দেখা যাবে আপনার শরীরে অনেক জায়গায় ছড়িয়ে গেছে। প্রথম কথা হচ্ছে হাইজিন মেনটেন করতে হবে, যাতে ওই জায়গার কোনো কিছু আরেক জায়গায় না লাগে, এটা একটা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে তার জন্য কি করতে হবে, প্রপার স্নান করতে হবে রেগুলার, একবারের জায়গায় 2 বার করতে হবে। যে জামা কাপড় আজকে পরছেন সেটা কোনো মতেই আবার কালকে পরবেন না, সেটাকে অবশ্যই গরম জল দিয়ে ধুয়ে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে প্রথম। দ্বিতীয় হচ্ছে আপনার খাদ্য খাবারের ধরনগুলো চেঞ্জ করতে হবে, কারণ স্কিনের প্রবলেম
কয়েকটা জিনিস খুব বাড়িয়ে দেয়। যদি আপনি অতিরিক্ত মাত্রায় নুন খান বা চিনি, যে খাবারে চিনি থাকে বা মিষ্টি খাবার, সেটা কিন্তু স্কিনের প্রবলেমকে বাড়িয়ে দেবে। তো এইগুলো অ্যাভয়েড করতে হবে। চিনি পুরোটাই বর্জন করে দিন যদি তাড়াতাড়ি সুস্থ হতে চান, এবং নুনের পরিমাণ কমিয়ে দিন, সম্ভব হলে সন্দক লবণ খাবেন। আচ্ছা, এইভাবে মেনটেন করুন। তৃতীয়ত যে ব্যাপারটা আছে, লিভার ফাংশনটা ঠিক রাখতে হয়, কারণ লিভারের থেকে কিন্তু স্কিনের অনেক প্রবলেম বাড়ে। তো একটু আগেও আমি বলছিলাম যে ইমিউনিটির ব্যাপারটা, ঠিক আছে, যদি অ্যালার্জির ধার থাকে তাহলে কিন্তু সেই প্রবলেমগুলোকে আরো কি করে, ও মানে অ্যাগ্রেভেট করে, মানে বাড়ানোর চেষ্টা করে, চুলকবে, জ্বালা করবে, আরো বেশি লাল হয়ে যাবে। একটু জিজ্ঞেস করবো যে অ্যালার্জি কি কিউরেবল? মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যালার্জি হলে মানে যে কোনো মানুষেরই চট করে সারতে চাইছে না, তো এটা কি সঠিক সময় যদি আমরা ট্রিটমেন্ট করি সারানো সম্ভব? একদম একদম, অবশ্যই সারানো সম্ভব। কারণ দেখবেন আমরা একটা অনেক সময় অ্যালার্জির জন্য একটা টেস্ট দেওয়া, স্যাড টেস্ট, যেই রিপোর্টটায় আসে আপনার কি কি জিনিস থেকে অ্যালার্জি। আচ্ছা। দেখবেন রিপোর্টটা যখনই করবেন ওটা ইন্ডিকেশন দেবে, কোনোটা ইয়েলো কালার দিয়ে বা কোনোটা ব্লু কালার দিয়ে, গ্রিন কালার দিয়ে, কোনোটা রেড কালার দিয়ে। যেগুলো রেড ওগুলো আপনি পুরো বর্জন করতে হবে, ইয়েলো যেটা অল্প অল্প সামান্য খেতে পারেন, যেটা গ্রিন সেটা আপনি পুরোটাই খেতে পারেন, বা ওখানে লিখে দেওয়া হয়। ঠিক আছে, এই যে ব্যাপারটা আছে, এখান থেকে যেগুলো আপনার বারণ আছে সেগুলো দেখবেন আপনি 7-8 মাস না খেলেই দেখবেন আপনার যে অ্যালার্জির যে প্রকোপটা সেটা কিন্তু কমে যাবে। অবশ্যই তার পাশাপাশি ট্রিটমেন্টটা চলতে হবে, কারণ ওই যে যেই জিনিসটা আপনাকে ট্রিগার করে অ্যালার্জিটাকে, সেই জিনিসটাই যদি আপনি 7-8 মাস ইসে করে দেন, বন্ধ করে দেন, তখন শরীর না ভুলে যাবে যে এই জিনিসটার থেকে আমার মানে ওইটাকে যে রিয়াকশন করছিল ওইটার ওপরে, সেই রিয়াকশনটা শরীর ভুলে যাবে করার, সেই কাজটা করা ভুলে যাবে, দেখবেন তখন ওটা নর্মাল হয়ে গেছে। মানে দেখবেন ধরুন বেগুনে অ্যালার্জি আছে, বেগুন 7-8 মাস যদি আপনি খাওয়া বন্ধ করে দেন তারপরে খান, দেখবেন আপনার অ্যালার্জিতে থাকবে না। অবশ্যই যাদের খুব বেশি আছে, আইজি বলে একটা টেস্ট করাই অ্যালার্জির মাত্রা কতটা আছে সেটা দেখার জন্য, সেটা যদি বেশি থাকে অবশ্যই কিন্তু তার পাশাপাশি ট্রিটমেন্টটা খুব জরুরি আছে। আর আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এই ধরনের ট্রিটমেন্ট হয় কমপ্লিটলি আয়ুর্বেদিক মতে। একদম স্যার, আমরা আলোচনায় আসবো। আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলছি, আমার দুটো হাঁটু অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস, জয়েন্ট স্পেস ডিমিনিশ, এই ভালো হবে কিনা ডাক্তারবাবুর কাছে এইসব বড় আমার বাড়ির চাকদা। চাকদা, আচ্ছা। আপনার বয়স কত? হ্যাঁ, বলছি আপনার বয়স কত বাবা? বয়স 62। 62, আচ্ছা। শুনুন স্যার বলছেন। আচ্ছা দেখুন, আপনার যে প্রবলেমটা হয়েছে এটার কিন্তু প্রপার চিকিৎসা রয়েছে, ঠিক আছে। জয়েন্ট স্পেস কমে গেছে, তার সাথে অস্টিওপোরোসিস হয়ে গেছে, ঠিক আছে, আর অস্টিও আর্থ্রাইটিস, এইটা কিন্তু আপনাকে একদম হাঁটাচলা করতে পারেন এখন? হ্যাঁ, হাঁটাচলা এখন করতে পারেন? বলছি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পাবেন স্যারের কথা। হাঁটাচলা করতে পারেন? আচ্ছা বন্ধ করুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হাঁটাচলা করতে পারি না। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনুন, টিভিতে শুনুন। দেখুন, এই যে প্রবলেমটা আছে আপনার, এটাকে ফেলে রাখবেন না। আমাদের কাছে অনেকে ফোন করে, বারে বারে ফোন করে, ঠিক আছে, একই প্রবলেম নিয়ে বারে বারে ফোন করে, আমরা একই উত্তর দিই, ওনারা শোনেন, শোনার পর আবার ভুলে যায়। এটা করলে হবে না। আপনার যে প্রবলেম, বয়স এখন 62 বললেন, আরো যত দিন যাবে এই প্রবলেমটা বাড়তে থাকবে। অস্টিওপোরোসিস মানে হাড়ের মধ্যে ফোপড়া হয়ে গেছে, মানে হাড়ের মধ্যে ক্যালসিয়াম কমে গেছে, হাড় কিন্তু কমজোর হয়েছে, অল্প আঘাতেও কিন্তু পা ভাঙতে পারে, এটা মাথায় রাখবেন। এটা গেল ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, তার মানে অস্টিও আর্থ্রাইটিসের সাথে একটা সিমটম কি বলা হলো, যে আপনার জয়েন্ট স্পেস কমে গেছে, মানে দুটো হাড়ের মাঝখানে যে স্পেসটা থাকে ওই স্পেসটা কিন্তু কমে গেছে। কমে যাওয়ার ফলে কি হচ্ছে, আপনার ওখানে যে একটা হাড় আরেকটা হাড়ের সাথে ঘষা খাচ্ছে। এবার আগে কি বললেন, হাড় দুর্বল, যেহেতু অস্টিওপোরোসিস হয়েছে, এবার হাড় ঘষা খাচ্ছে, হাড় কি হবে, ক্ষয়ে যাবে। ক্ষয়ে গেলে কি হবে, আপনি কিন্তু নর্মাল ভাবে হাঁটাচলা করতে পারবেন না, যেটা অলরেডি আপনার হয়েছে, যে হাঁটাচলা ঠিক মতো করতে পারছেন না। যত দিন যাবে আপনি কিন্তু আস্তে আস্তে বিছানা ধরে নেবেন, হাঁটাচলা পুরো বন্ধ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, কারণ এটা দিন দিন বাড়তে থাকবে।
তাহলে উপায় কি? আমাদের কাছে যে ট্রিটমেন্টটা আছে উইদাউট সার্জারি, আয়ুর্বেদের মতে উইদাউট সার্জারি কিছু আমাদের ট্রিটমেন্ট আছে মেডিসিনের মাধ্যমে এবং পঞ্চকর্মার মাধ্যমে। আপনার যে এই যে বেড়ে যাচ্ছে দিন দিন যে এই ক্ষয়ক্ষতিটা বাড়ছে, প্রথমে আমাদের ওটা স্টপ করাতে হবে। ওটা স্টপ হলে তাহলে আপনার আর ওটা বাড়তে পারবে না। আরো কিছুদিন পর দেখা যাবে যে আমরা ট্রিটমেন্টগুলো করতে করতে আপনার ওখানে যে ফ্লুইডটা শুকিয়ে গেছে সেই ফ্লুইডটা হতে সাহায্য করবে, এবং যখনই ফ্লুইডটা হবে তাহলে জায়গাটা কি হবে, পিচ্ছিল হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনার মাংসপেশির ক্ষমতাটা বাড়বে, অটোমেটিক আপনার হাঁটুর ওপরে চাপটা কম পড়বে। দেখা যাবে একটা টাইমের পর আপনার ব্যথাও কমে গেছে এবং ফার্দার কোন খারাপের দিকে যাচ্ছে না, কন্ডিশনটা ভালো হয়েছে, যাতে আপনি আরো যে লাইফটা আছে সেটার মধ্যে আপনি সুস্থ থাকতে পারেন এবং ভবিষ্যতে অপারেশন করার দরকার না হয়। এইগুলো করতে গেলে কিন্তু আপনার শুধু টিভিতে শুনে মনে মনে আবার বসে থাকলে হবে না। আপনি অবশ্যই এখন ফোন করুন। চাকদার কাছাকাছি আমাদের চেম্বার কোথায় আছে? ওইদিকে কৃষ্ণনগর আছে, বহরমপুর আছে, দেখুন আপনার কোনটা কাছে হয়, বা এদিকে মধ্যমগ্রাম আছে, বেলুর আছে, হাওড়া আছে, অনেক জায়গা আছে আমাদের চেম্বার। আপনার কাছাকাছি কোনটা হয় নিয়ারেস্ট, সেখানে গিয়ে আপনি আমাদের ডাক্তারবাবুকে দেখান। তারপরের দায়িত্ব কিন্তু আমাদের। আমরা আপনাকে গাইড করব, ট্রিটমেন্ট করব কিভাবে আপনি সুস্থ হতে পারেন। এবং আরেকটু বিস্তারিত জানতে আপনাদের কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই হবে, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাচ্ছেন এবং কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া অন্যান্য যে কোনো জিজ্ঞাস্য থাকলে আপনারা কিন্তু অবশ্যই যে কোনো সময়ই এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া আপনাদের জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য মালদাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাবাসীর আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রামনগর নতুন চেম্বার সেখানে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে পাচ্ছেন এ হালদারকে, বর্ধমানবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ভি সিংকে। তাছাড়া কিন্তু বোলপুরে এই মুহূর্তে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং দিল্লি একদমই তাই। এবার কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু দিল্লিতে, সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এনবিপি ইউনানি এখন কিন্তু আর কলকাতার মধ্যে কিংবা জেলার মধ্যে আবদ্ধ নয়, কলকাতা ছাড়িয়ে কিন্তু দিল্লিবাসীরাও পেয়ে যাচ্ছেন এনবিপি ক্লিনিক। তাই যারা যারা চাইছেন সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবেসে আগামী দিনটা এগিয়ে যেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। আমরা আলোচনায় ফিরব। আরো একবার একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, কে রয়েছেন ফোনে? নমস্কার। নমস্কার, বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার দিদার সম্পর্কে জানতে চাই। কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ বলছি, কার সম্বন্ধে জানবেন? দিদার সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার দিদার কি সমস্যা? কদিন ধরে হাঁটুতে খুব ব্যথা হচ্ছে। আচ্ছা, আপনার দিদার বয়স কত? বয়স 60। আচ্ছা, এদের কি পায়ে হাতে ব্যথা হচ্ছে? হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথা হচ্ছে, হ্যাঁ বলুন। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? প্রায় 1.5 মাস হবে।
1.5 মাস হবে। কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? এই মাথা ঠান্ডা থাকছে না, আমার মাঝে সাথে উঠতে গেলে অসুবিধা হয়, আচ্ছা মাঝে থাকলে তখন তো অসুবিধা হয়। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে। আচ্ছা, আপনি শুনুন আমি বলছি। দেখুন, গড়িয়া থেকে আপনার নিয়ারেস্ট আমাদের চেম্বার হবে ল্যান্সডাউন। ঠিক আছে, একবার দিদাকে নিয়ে আসুন। এই আমাদের এখানে কিন্তু এর আয়ুর্বেদিক প্রপার ট্রিটমেন্ট আছে, এবং আমাদের এই চেম্বারে দেখবেন এলে আপনি যখন আসবেন, যে ধরুন 100 জন পেশেন্টের মধ্যে 80 জন পেশেন্টই দেখবেন ব্যথার পেশেন্ট। কেন? কারণ আজকাল এই ব্যথার প্রবলেমটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গেছে, এবং মহিলার সংখ্যাই কিন্তু বেশি, যেহেতু মহিলাদের 50-এর পর থেকে হাড় দুর্বল হওয়া শুরু হয়, এবং তার পাশাপাশি হরমোনাল কিছু চেঞ্জ হয়। তো এই জিনিসটার জন্যই দেখা যাচ্ছে মহিলাদেরই বেশি অ্যাটাক করছে। আর তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আজকাল যেহেতু লাইফস্টাইল ঠিক নেই, মানুষ খাদ্য খাবারের ধরন বদলে গেছে, তো এই সব মিলিয়ে মিশিয়ে দেখা গেছে যে মানুষ ব্যথার রোগটায় কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। মানুষের আরো যদি আপনি মানে 10টা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন কি আছে, যেমন আপনি সুগারের প্রবলেম পাবেন অনেক বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই। তার পাশাপাশি কারো কারো প্রেশারের সমস্যা পাবেন, এবং দেখা যাবে যে মহিলাদের মধ্যে এই ব্যথার সমস্যাটা কিন্তু অনেকেরই আছে। কারণ হচ্ছে এইটা আজকাল লাইফস্টাইল, তার সাথে হচ্ছে মহিলা বলে কিন্তু এই ব্যথার সমস্যাটা বেশি, যেটা আমরা কোমরের ব্যথা লাম্বার স্পন্ডিলোসিস বলি, অথবা আমরা হাঁটুর জন্য বলি যে যেটা দেখতে পাই অস্টিও আর্থরাইটিস। তো আপনার ঠাকুমা দিদাকে নিয়ে আসুন আমাদের এখানে ডাক্তারবাবুরা দেখবেন, এবং প্রপার ট্রিটমেন্ট হলে দেখবেন আপনার দিদা কিন্তু ব্যথা থেকেও রিলিফ পেয়ে যাবে। তার পাশাপাশি যে আর্থারাইটিস যদি হয়ে থাকে, তার যে প্রবলেমগুলো দেখা যায় কি হাড় ক্ষয়ে যাচ্ছে, তো সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আর একটা টাইমের পরে গিয়ে আর আপনার কিন্তু ওষুধও সারা জীবন খেতে হবে না। ঠিক আছে, আর আপনি কিন্তু ভবিষ্যতে এটার জন্য তাহলে আর অপারেশন করতে হবে না। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু যখনই আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা নিজেদের প্রতি একটু যত্নশীল হই, নিজেদের খাওয়া দাওয়ার প্রতি যদি একটু যত্ন রাখি, নিজেদের ঘুমানোর প্রতি যদি একটু যত্ন রাখি, এবং তার সাথে যদি নিয়মিত কিছু সময় একটু প্রাণায়াম করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনধারাটা অনেকটাই পরিবর্তন হবে। এবার দেখুন, শরীর থাকলে তো শরীর খারাপ হবেই, সেই শরীর খারাপ নিয়ে একদমই ঘাবড়ানোর কিংবা সমস্যার কোনো কারণ নেই, দুশ্চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। আপনাদের কিন্তু আপনাদের পাশে থাকার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তেই থাকছেন। তাই যারা যারা সত্যি সত্যি চাইছেন একদম কেমিক্যাল যুক্ত যে সকল মেডিসিনগুলো রয়েছে সেগুলোকে বর্জন করবেন, কোনো রকমের কাটা ছেঁড়া বা সার্জারির মধ্যে যেতে চাইছেন না, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। কারণ এখানকার ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই যে সকল ট্রিটমেন্টগুলো করে থাকেন সেটা হচ্ছে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করেন, না যেটা কিন্তু এখনকার দিনে ভীষণ দরকার। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, আপনি একটু আগেই বলছিলেন যে এই অ্যালার্জিজনিত সমস্যার এনবিপিতে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, তা কি কি ট্রিটমেন্ট রয়েছে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, প্রথমে যখন আসলো একজন পেশেন্ট, তার সাথে কনসালটেশন হলো, এবং কনসালটেশনের পর বোঝা যায় যে তার কি কি সমস্যা আছে, উপসর্গগুলো সব বলেন, তারা যে কষ্টগুলো হচ্ছে বলেন। তখন আমাদের ডাক্তারবাবুরা কিন্তু একটা কনক্লুশনে পৌঁছায়। হ্যাঁ, যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলো নিয়ে এলেও খুব ভালো। তো সবকিছু নিয়ে ডাক্তারবাবুরা একটা কনক্লুশনে পৌঁছাবে যে কি থেকে সমস্যাটা হয়েছে। সমস্যাটা তো হচ্ছে সিমটম, যেটা মানে যার সমস্যা হচ্ছে সে বুঝতে পারে, কিন্তু কি থেকে হয়েছে কিন্তু একজন নর্মাল মানুষ বুঝতে পারে না, সেটা কিন্তু অভিজ্ঞ ডাক্তারবাবুরাই বুঝতে পারবে। সেই জায়গাটাকে ঠিক করতে হবে, যে কারণে হয়েছে। ধরুন না, কেউ পেটে ব্যথা নিয়ে এলো, কেন পেটে ব্যথাটা হচ্ছে সেটা ঠিক করলে ব্যথা এমনিই কমে যাবে। আর আমি যদি আপনাকে ব্যথার ওষুধ দিয়ে ফেলি, যেটা মানুষ করে, দোকান থেকে কিনে নিয়ে চলে আসে, ওষুধ কিনে খেয়ে নিল ব্যথার, তাতে কিন্তু আপনার সমস্যাটা কমলো না, ব্যথার উপলব্ধিটা কমলো। আপনি কিন্তু বুঝতে পারবেন না যে ব্যথা হচ্ছে, কিন্তু কারণটা কিন্তু ভেতরে রয়ে গেল, এবং দিন দিন এই কারণটার কিন্তু একটা খারাপের দিকে নিয়ে যাবে আপনার শরীরকে। তাই যদি পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে চান, আমি বলবো কিন্তু এনবিপিতে এসে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন, একদম রুট কজ থেকে হবে, এবং আপনার যে সমস্যাটা স্কিনের হোক বা অন্য যে কোনো রোগের হোক, সবগুলোর কিন্তু ট্রিটমেন্ট এখানে পাবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন?
নমস্কার ম্যাম, নমস্কার ডাক্তার বাবু। নমস্কার, আমি বলুন কে বলছেন? সন্দীপ রায় বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সমস্যা জানবো। বলুন আপনার কি শারীরিক সমস্যা? আমার সমস্যা বলতে মুখে অত্যধিক ব্রণ হচ্ছে। তো ব্রণটা এক বছর ধরে হচ্ছে, তো কিছু 1 মাস 2 মাস হয়ে গেল, প্রায় কমে গেছিল, আবার হচ্ছে নতুন করে। তো সেটা কি কমানোর উপায়? আচ্ছা, শুনুন, বয়সটা কত? 29। স্কিনটা কি খুব তেলতেলে? হ্যাঁ। খুব তেলতেলে। আচ্ছা, যেটা করতে হবে আপনার 3 বার কিন্তু মুখটা ধুতে হবে ফেস ওয়াশ দিয়ে। এবার কোন ফেস ওয়াশ ইউজ করবেন সেটা হচ্ছে যেগুলো অ্যাকনে প্রোন স্কিনের জন্য, মানে যাদের বেশি অ্যাকনে হয় তাদের জন্য, মানে স্কিনটা আপনার তেলের মাত্রাটাকে একটু কমিয়ে দেবে, মানে প্রোডাক্টটা তেলের মাত্রা কমিয়ে দেবে, তেমন একটা ফেস ওয়াশ নিতে হবে, ঠিক আছে? সেটা 3 বার, সকালে, বিকেলে, রাত্রে ঘুমানোর আগে। দ্বিতীয়ত কি হচ্ছে, আপনার এটা মাথায় দেখতে হবে মাথায় খুশকি টুসকি আছে কিনা। যদি মাথায় খুশকি আছে সেটাও কমাতে হবে, নাহলে সেখান থেকেও কিন্তু ব্রণগুলো বাড়তে থাকে। আর ওটা খুঁটবেন না, ব্রণগুলোকে নিজে টিপে শ্বাস বের করার চেষ্টা করবেন না, ওগুলোতে কিন্তু আপনার স্কিনে কালো দাগ পড়ে যাবে, অনেক সময় গর্ত হয়ে যাবে যত দিন যাবে। আর এর প্রপার ট্রিটমেন্ট কিন্তু আছে আমাদের কাছে, ঠিক আছে? যদি এটাকে পার্মানেন্টলি ঠিক করে দিতে চান, যাতে আর বারে বারে ঘুরে ঘুরে না আসে, বা এই যে হচ্ছে যেটা আপনার কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে দেখতে, এটাকে যদি পার্মানেন্টলি ঠিক করতে চান আমাদের কাছে আসুন। আমাদের কাছে ট্রিটমেন্ট আছে, খুব দারুণ ট্রিটমেন্ট। সেটা করলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার এই ব্রণ বেশি যে উঠছে এটাও ঠিক হয়ে যাবে, বারে বারে উঠবে না। এবং যদি তার থেকে কোনো কালো দাগ হয়ে থাকে, গর্ত হয়ে থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে মানুষ যে ধীরে ধীরে আবারও নিজেদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানা রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, এই আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা আমি করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে হ্যাঁ, দেখার অনেকই পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? চিন্ময় মন্ডল, বাড়ি কোথায়? বাড়ি মুক্তারামপুর, তপন থানা। আচ্ছা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে আপনি কতদিন ধরে দেখাচ্ছেন? আমি 3 মাস হলো দেখাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? গলব্লাডারে পাথর 8 mm ছিল। 8 mm গলব্লাডারে পাথর ছিল। আচ্ছা, 3 মাস পর রিপোর্ট করে আপনি কি দেখছেন, কিরকম রয়েছে? রিপোর্টের ফিনিশিং মানে পাথর গ্রো লেগেছে না, এখন দেখছেন পাথরটা আর আপনার নেই। না। তো আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন আপনি খুশি তো? হ্যাঁ খুশি, আমি খুব খুশি। আচ্ছা, আর আপনার মতো যাদের গলব্লাডারে স্টোন আছে তাদের জন্য কি বলবেন? আমি তাদেরকে বলবো যে 100% শিওর এখানে গেলে আপনার পাথর থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম মালতী মন্ডল। আমি মধ্যমগ্রাম পানিহারা থেকে এসেছি। কি সমস্যা ছিল ম্যাডাম? আমার সমস্যা ছিল, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। গলব্লাডারের সাইজ ছিল 3.5 mm। বিগত 3 মাস আমি এদের ট্রিটমেন্টের আওতায় থাকার জন্য বেশ আমার রিপোর্টটা বেশ ভালো এসেছে। এখন কমে গেছে গলব্লাডার। মানে গলব্লাডার স্টোন একদম নেই, আপনার রিপোর্ট আমি দেখেছি, একদম ভ্যানিশ বলতে একদম গেলে। ভ্যানিশ বলতে, হ্যাঁ। রিপোর্টটা ভালো বেরিয়েছে। আর ইউটেসটা বেশি বড় ছিল, ওটাও একদম নর্মাল সাইজ এসে গেছে। বেশ, একটু বলবো আমি এনবিপির ডাক্তারবাবুদের সাথে কথা বলে তাদের পরামর্শ কেমন লেগেছে? তাদের পরামর্শ, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। আমি আরো অনেককে বলেছি এই বিষয়ে, তারাও আসতে চাইছে আমার কথা শুনে, তারা খুব খুশি হয়েছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম বাসন্তী বণিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাবড়া অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? আমি আমার পাইলসে কষ্ট নিয়ে এসেছিলাম। আপনি আমাদের এখানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কতদিন ওষুধ খেয়েছেন? 21 দিন ওষুধ খেয়েছি। এখন কেমন আছেন? এখন খুবই ভালো আছি। কি হয়েছিল অ্যাকচুয়ালি আপনার? আমার অনেক দীর্ঘদিনের পাইলস। আমি প্রথমে প্রাইভেট অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। তারপরে মেডিকেলে দেখিয়েছি, ওখান থেকে ওনারা বয়সটা বেশি এবং সুগার আছে দেখে ওনারা অপারেশন করতে রাজি হয়নি ওষুধ খেয়ে ভালো করার জন্য, কিন্তু অনেক ভালো হয়নি। প্রায় 2 বছর ধরে আমি ওখানে ওষুধ খেয়েছি, কখনো ভালো কখনো খারাপ,
প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমার বড়দা এখানে খবর দেওয়াতে খুব জোর করেই আমাকে নিয়ে এসছে। হ্যাঁ, আমাকে অনেকে বাধা দিয়েছিল, আয়ুর্বেদিক ও হয় না ভালো, কিন্তু তবুও আমি এসেছি যেহেতু দাদার সম্মান রক্ষার্থে এসেছি। কিন্তু বলতে নেই, এখন মনে হচ্ছে আমার দাদা দুধ, ডাক্তারবাবু ভগবান, আমি খুবই ভালো আছি। আর এরকম থাকলেই আমার হয়তো লাইফ কেটে যাবে। মানে এখন আর আপনার আর কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট নেই, তবে আমার এটাও সুগারটাও খুব হাই ছিল, সুগারটাও আমার নর্মালে চলে এসছে। হ্যাঁ, আচ্ছা, মানে আপনি এখানে এসে সুগারের ওষুধ এবং ব্যথার ওষুধ, হ্যাঁ, মানে আপনার পাইলসের ওষুধ, হ্যাঁ পাইলসের এই ওষুধ, দুটোই চিকিৎসা করিয়েছে? দুটোই চিকিৎসা করেছি, সাথে আরো একটা অনেক ওষুধ দিয়েছে, আচ্ছা। সেগুলো চলছে। আচ্ছা, এই সবগুলো করে আপনি 21 দিনে মোটামুটি এখন মানে যেদিন খেয়েছি তার পর দিন থেকেই আমি বুঝতে পারছি আমি অনেক বেটার আছি, বাহ। এখনো খুবই ভালো আছি। এইরকম হয়তো আশা করি ডাক্তার আপনাদের আশীর্বাদে ভালো থাকবো। আচ্ছা, আর তো আপনি দর্শকদের জন্য কি বলতে চাই? দর্শকদের বলবো, এত ভালো একটা জায়গা, আপনারা খোঁজ নিয়ে ঠিকানা নিয়ে অবশ্যই আসুন। আশা করি ভালো হবেন। এখানে ব্যথার চিকিৎসায় মেইন এটাও, পালসের ব্যথা, সব রকম ব্যথা বেদনা। আপনারা আসুন, ভালো থাকবেন। ডাক্তারবাবু ভীষণই ভালো এবং এখানে সহযোগিতা খুবই ভালো। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই আপনার সম্বন্ধে জানানোর জন্য। থ্যাংক ইউ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আপনি প্রত্যেকেই কিন্তু বাইরের চটকদার খাবারের প্রতি একটি বেশি আগ্রহ দেখাচ্ছি, কারণ যারা আমরা বেসিক্যালি ওয়ার্কিং তাদের তো অনেকটা সময় বাইরে কাটাতে হচ্ছে এবং তার জন্য কিন্তু আমরা বাইরের খাবারের ওপর অনেকটাই নির্ভরশীল। আর এই বাইরের খাবার খেতে খেতে তেল মশলা জাতীয় খাবার যখন আমরা কনজিউম করছি, তার সাথে সাথে কিন্তু নানা রকম ভাবে বাইরের ধুলো বালি আনহাইজিন ভাবে যেগুলো তৈরি হচ্ছে সেই সব যখন আমরা খাচ্ছি, তখন তার সাথে সাথে কিন্তু খানিকটা রোগ জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। আপনি হয়তো অনেক সময় খেয়াল করে দেখেছেন খুব অল্পেতেই আমাদের গ্যাস অম্বলের মতন সমস্যা হচ্ছে, আর যখনই সেই সমস্যা হচ্ছে আমরা কিন্তু সেই কেমিক্যাল যুক্ত মেডিসিন গুলো খাচ্ছি, সেটা হয়তো ঠিক সেই টাইমটার জন্য আপনাকে রিলিফ দিচ্ছে, কিন্তু পার্মানেন্ট রিলিফ আমরা পাচ্ছি না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারছি না আজকের দিনটা আমরা সুস্থ। আর সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিসের মতন সমস্যা। এই ডায়াবেটিস ইতিমধ্যেই কিন্তু আমরা বলতে পারি যে 2020 সালে কিন্তু 42 থেকে 45% মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, আর এখন 2026 সাল চলছে। আমার মনে হয় এটা অনেকটাই ইনক্রিজ করে যাবে। যদিও এটাকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে, কিন্তু অনেক সময় কিন্তু যেটা ডাক্তারি ভাষায় বলা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস কি সত্যি সত্যি প্রাণনাশক কোনো একটি জিনিস, কিংবা নাকি ডায়াবেটিসের থেকে সত্যি সত্যি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, কিংবা ধরুন সঠিক সময় যদি আপনি ডায়াবেটিসের চিকিৎসা করেন তাহলে অনেকটাই সুস্থ হয়ে উঠতে পারবেন। জানি সমস্ত সমস্যাগুলোই সমস্ত কথাগুলোই আপনার মাথার মধ্যে হয়তো ঘুরছে, কিন্তু এই সকল যে প্রশ্নগুলো এতক্ষণ মাথার মধ্যে আপনার ঘুরছে, যিনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর সঠিক সমাধান দিতে পারবেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। স্যার নমস্কার। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে ডায়াবেটিস কিন্তু শুধু একটা যে বলবো প্রবলেম তা নয়, একটা বিশাল আকার লার্জার দ্য লাইফের মধ্যে চলে গিয়েছে। মানে প্রত্যেকটা ঘরের যে কোনো একজন মানুষকে আমরা দেখতে জিজ্ঞেস করতে পারি তার ডায়াবেটিস রয়েছে। মানে এটা কি শুধুমাত্র আমাদের খাবারের জন্য হচ্ছে, নাকি আমাদের লাইফস্টাইল এর মধ্যে নির্ভরশীল, কিংবা সব কথাতেই আসবো, কিন্তু তার আগে যদি একটু দর্শকদের বলেন ডায়াবেটিস জিনিসটা অ্যাকচুয়ালি কি? দেখুন, আমাদের যে খাদ্য খাবার খাই তার মধ্যে যে শর্করা জাতীয় খাদ্য খাবারগুলো, সেখান থেকে আমরা কি পাই, যে চিনি পাই, মানে সুগার পাই। সেটাকে আমাদের শরীরে যখন সেটা ইউজ করে তখন ওটা ভাঙতে ভাঙতে তাকে গ্লুকোজ ফর্মে নিয়ে যাওয়া হয়। আমাদের এটা কি হয়, প্রথমে এটা তৈরি হয় আমাদের খাদ্য খাবারের পর, সেটা চলে যায় রক্তে চলে যায়, ঠিক আছে। এবার রক্তে যাওয়ার পর ওটা কি হয়, ইনসুলিনের মাধ্যমে সেই রক্তের থেকে ওই মলিকুলগুলোকে নিয়ে, মানে গ্লুকোজ মলিকুলগুলোকে নিয়ে কোষের ভেতরে প্রবেশ করিয়ে দেয় আমাদের ইনসুলিন। ইনসুলিনের কাজ হচ্ছে সেটাই, হচ্ছে দরজাটা খুলে দেয়, যেই দরজা দিয়ে প্রবেশ করে সেই সুগার মলিকুল বা গ্লুকোজ মলিকুলগুলো আমাদের কোষের ভেতরে, এবং কোষ সেটাকে
রান্না বান্না করে খরচা করে আমাদেরকে শরীরে এনার্জি দেয়। এইটাই হচ্ছে মেন কারণ। এবার যদি আমাদের শরীরে যদি এনার্জি জিরো হয়ে যায়, তার মানে আমরা কিন্তু আর বেঁচে নেই, মরে যাবো। এর জন্যই দেখবেন একটা মানুষের একটা বডি টেম্পারেচার থাকে, কিন্তু যখন সে মরে যায়, মৃত্যু হয়ে যায়, সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? তার মানে তখন আমাদের শরীরে সেই এনার্জিটা নেই। এবার এনার্জি না থাকলে আমাদের শরীরের কোনো কাজই হবে না, বা আমরা বেঁচেই থাকবো না। তার মানে আমাদের গ্লুকোজটা আমাদের শরীরের দরকার, কিন্তু অনেক সময় কি হয়, গ্লুকোজের মাত্রাটা এই ব্লাডের মধ্যে বেড়ে যায়। কেন? ইনসুলিনের ঘাটতিতে, অথবা ইনসুলিন ঠিকমতো কাজ না করলে, যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। এবার ইনসুলিনটা খারাপ হয়ে যাচ্ছে কোত্থেকে, মানে কমে যাচ্ছে কেন, বা রেজিস্ট্যান্স হচ্ছে কেন? যদি আমরা সঠিক একটা লাইফস্টাইল না মানি। এবার সঠিক লাইফস্টাইলের মধ্যে কিন্তু আমাদের খাদ্য খাবারও আসছে। ধরুন আমরা এতটা পরিমাণে ধরুন শর্করা জাতীয় খাবার, যেটা আমি বললাম যেখান থেকে আমরা কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ পাচ্ছি, সেই শর্করা জাতীয় খাবার অতিরিক্ত মাত্রায় খাচ্ছি। আজকাল এটাই কিন্তু সবচেয়ে বেশি খায় মানুষ, ঠিক আছে? বিভিন্ন ফাস্ট ফুডের থ্রুতে, জাঙ্ক ফুডের থ্রুতে দেখবেন যেটাই আছে তার মধ্যে ব্রেডের আইটেমে কিন্তু 90%, অথবা ময়দার আইটেমে কিন্তু 90%। তো এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর। তো এটা যখন শরীরে এক্সেস হয়ে যায়, তখন কি করবে শরীর? তাহলে আরো বেশি ইনসুলিন সাপ্লাই করতে হবে, যাতে এটা আমার কোষে ঢুকে যায়, ব্লাডের মধ্যে না থাকে। এবার শরীরের প্যানক্রিয়াস নামে একটা অর্গান আছে, যে এই ইনসুলিনটা তৈরি করে। এবার ওর ওপরে এত বেশি চাপ হতে থাকলে কি হয়, ওর ক্ষমতা হারে। আমরা ধরুন অনেক সময় দেখি না, যে যেদিন বেশি কাজ করে ফেলি, অতিরিক্ত কাজ করে ফেলি, যেটা আমার ক্ষমতার বাইরে, অথবা ধরুন ব্যায়াম আপনি করতে যাচ্ছেন, অতিরিক্ত ব্যায়াম করে ফেলছেন, সেই দিন দেখবেন আপনি টায়ার্ড হয়ে গেছেন, রাত্রে শুলেই যেন ঘুমিয়ে পড়ছেন, ক্লান্ত ভাব হয়ে গেছে। সেই প্যানক্রিয়াসটারও কিন্তু আস্তে আস্তে ক্ষমতা কমতে থাকে। হতে হতে কি হয়, সে দুর্বল হয়ে যায়, তার ক্ষমতা নষ্ট হয়ে যায়, এবং দেখা যায় তখন সুগারটা কিন্তু বেড়ে যাচ্ছে ব্লাডের ভিতরে। এই যে ব্লাডের মধ্যে সুগারটা বেড়ে যাওয়া, এটাকে কিন্তু আমরা বলছি যে ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিস যেটা, এটারই কিন্তু এখন সবচেয়ে প্রকোপ বেশি, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি। আমরা আলোচনায় আসবো টাইপ 2 ডায়াবেটিস নিয়ে, কিন্তু ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি হাতিবাগান থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার বয়স হলো 35 বছর বয়স। সমস্যা হচ্ছে মানে ওই পায়ে গোড়ালি না প্রচুর পরিমাণে যন্ত্রণা করে, সকালবেলা উঠছে, তারপরে আস্তে আস্তে হাঁটাচলা করলে ঠিক হয়ে যায়, আর এটা রেগুলার দেখছি 1 সপ্তাহ ধরে হচ্ছে। আচ্ছা, মানে এর জন্য আপনি কোনো ডক্টর দেখিয়েছেন আগে? না, দেখাইনি আপাতত। আচ্ছা শুনুন, স্যার বলছেন। আচ্ছা, পায়ের ইসেটা কি হচ্ছে আপনার? খুব বেশি ভারী হয়ে যাচ্ছে? না না, ব্যথা করছে পায়ের গোড়ালি। পায়ের গোড়ালিটা ব্যথা করছে? আচ্ছা, গোড়ালিতে চাপ দিয়ে হাঁটলে ব্যথাটা হয়? আর ঘুম থেকে ওঠার পর কি বেশি থাকে? না। আচ্ছা, হাঁটাচলা করলে তারপরে ঠিক হয়ে যায়। না, ওটাই বলছি, ঘুম থেকে যখন উঠছেন তখন কি, যখন প্রথম মাটিতে পা দিচ্ছেন, তখন কি থাকে ব্যথাটা? হ্যাঁ, তখন ব্যথা থাকে। আচ্ছা দেখুন, আপনার একটা কাজ করতে হবে, এটার জন্য আপনার ইউরিক অ্যাসিডটাকে একটু পরীক্ষা করতে হবে, ঠিক আছে? ইউরিক অ্যাসিডটা যদি বেড়ে থাকে তাহলে এই প্রবলেমটা আসে। অনেক সময় বলে যে হাড় বেড়ে গেছে, সেই জিনিসটাও যদি হয় তাহলেও কিন্তু এই ব্যথাটা হয়। তো সেটা এক্সরে করে আমাদের দেখতে হয়। আপনি প্রথমে একটা কাজ করুন, একটু সন্ধক লবণ গরম জলে চুবিয়ে রেখে সেইটার মধ্যে পাটা চুবিয়ে রাখুন, ঠিক আছে? ডেইলি ওই 10 মিনিটের মতো করুন ডেইলি, এবং দেখবেন যদি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়, খুব ভালো। আর বড় দানা যে মানে বড় দানা বলছি, ছোট দানা জাতীয় যে খাবারগুলো, সেগুলোকে একটু অ্যাভয়েড করুন, ঠিক আছে? এটা যদি কমে যায় খুব ভালো। আর না হলে একবার আমাদের কাছে এসে দেখিয়ে নিন কি থেকে হয়েছে, আমরা জেনে সেইভাবে কিন্তু আপনার ট্রিটমেন্টটা করে এটাকে সারিয়ে দেবো। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার যেটা বলছিলেন টাইপ 2 ডায়াবেটিস, মানে যদি এটা একটু বিশ্লেষণ করেন আর কি। দেখুন, জেনারেলি একটা হয় একদম ছোটবেলায় হয়, ঠিক আছে? সাধারণত সেটা টাইপ 1 ডায়াবেটিসই থাকে। আর একটা যেটা বড় বয়সে আমরা দেখতে পারি, লাইফস্টাইলের প্রবলেম থেকে হয়, এটাকে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস বলা হচ্ছে, ঠিক আছে? তো এই টাইপ 2 ডায়াবেটিসটা সাধারণত হয় কেন? এটা হওয়ার কারণ মেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সঠিক খাদ্য খাবার না খাওয়া। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অতিরিক্ত মানসিক চাপ।
তৃতীয়ত হচ্ছে যে আমাদের শরীর যে সঠিক টাইমে যদি রেস্ট না পায় তার থেকে, এইগুলো কিন্তু মেন কারণ যেটা আমাদের টাইপ 2 ডায়াবেটিস করছে। তার মানে খাদ্য খাবার কেমন হতে হবে? খাদ্য খাবার হচ্ছে ততটাই আমার খাদ্য খাবার খেতে হবে যেটা আমার, যার মধ্যে শর্করার মাত্রা অতটুকু থাকবে যেটা আমার সারাদিনে খরচা হয়ে যাবে। আমার ধরুন প্রয়োজন সারাদিনে ধরুন, যেটা আমরা ক্যালোরি দিয়ে মাপি, ধরুন 2000 ক্যালোরি আমার দরকার। এবার 2000 ক্যালোরির মধ্যে যদি আমি দেখা যাচ্ছে 2000 ক্যালোরির থেকে বেশি খেয়ে নিচ্ছি এবং সেখানে শর্করা জাতীয় খাবারের মাত্রাই বেশি, তাহলে কিন্তু গন্ডগোল। আর আজকালকার খুব সবার একটা ফাস্ট ফুডের যে নেশা আছে, দেখুন ফুচকা থেকে শুরু করে একদম আপনার বিরিয়ানি পর্যন্ত, তার মধ্যে কিন্তু দেখবেন আপনার হয় চালের জিনিস রয়েছে, না হয় ময়দার জিনিস রয়েছে। এই দুটোর মধ্যে থেকেই কিন্তু আমরা ক্যালোরিগুলো পেয়ে যাচ্ছি। এবার ডেইলি ধরুন বিকেলে কেউ একটা স্ন্যাক্স খাচ্ছে, সেখানেও আপনার শর্করা জাতীয় খাবার খাচ্ছে, ব্রেকফাস্টে শর্করা জাতীয় খাবার খাচ্ছে, লাঞ্চে শর্করা জাতীয় খাচ্ছে, ডিনারে শর্করা জাতীয়, মানে 4 বেলায় কিন্তু আমরা এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খেয়ে নিচ্ছি। এতে আমরা না বুঝেই কিন্তু অনেক বেশি খেয়ে নিচ্ছি। আর যখন কেউ জিজ্ঞাসা করে, আমরা বলি না আমি তো বেশি খাই না। অনেকে বলে, দেখবেন বলে আমি তো ভাত খাই না, আমি মুড়িটা ভালোবাসি, রাতেও মুড়ি খাই। আরে মুড়িও চাল থেকে তৈরি, ভাতও চাল থেকে তৈরি, তার জন্য ওদের ক্যালোরিফিক ভ্যালুটা অলমোস্ট এক। ঠিক আছে, এটা বুঝতে হবে। কেউ বলছে যে হ্যাঁ আমি ময়দা খাচ্ছি না, আটা খাচ্ছি, সেটার মধ্যেও কিন্তু ক্যালোরিটা মোটামুটি একই থাকবে। এইবার বুঝতে হবে কোন ধরনের তাহলে আমি শর্করা জাতীয় খাবারগুলো খাবো, যেগুলো কমপ্লেক্স স্টার্চ বলা হয়, যেগুলোর মধ্যে হজম হতে সাহায্য করে, মানে সময় লাগে বেশি, ফাইবার থাকে তার মধ্যে। যেমন ধরুন আজকাল দেখবেন আমরা বলি যে ফাইবারওয়ালা বিস্কিট খেতে, এমনি ডাইরেক্ট ময়দার বিস্কিটগুলো না খেতে। আজকাল কিছু দেখবেন বিস্কিট বেরিয়েছে যেটা আমরা কামড়ে খেলে দেখবেন মুখের মধ্যে যেন কিছু একটা বেঁধে যাচ্ছে, মানে বাজছে, ঠিক আছে, চোখলা মতো কিছু একটা বাজছে, ওটার মধ্যে ফাইবার থাকে। এরকমই খাদ্য মানে চাল খেলে আমাদের যে ফাইন একদম চকচকে চাল খেতে হবে ওটা নয়, সেটা আরো ক্ষতি। বা ধরুন যে চালগুলো খুব স্লিপারি, হাত দিলেই ফসকে যাচ্ছে, সেগুলো বাজে চাল। খেতে হবে এমন চাল যেগুলোর মধ্যে চালের যে হাস্ক গুলো থাকে, মানে ওই ওপরের যে ধানের যে খোসাগুলো, সেগুলোর পরিমাণ কিছু থাকে। সেটা কিসে পাবেন আপনি? ব্রাউন রাইস, যেটা আগে বলা হতো ঢেকি চাটা চাল। এখন ঢেকি চাটা চালটাকেই মেশিনের মাধ্যমে এমন ভাবে করছে যেখানে ওপরের পাতলা চামড়াটা থাকছে, যেটাকে আমরা বলতে পারি যে ব্রাউন রাইস বলে দেখা যাচ্ছে, সেটা ভালো। এবার সবার পক্ষে ব্রাউন রাইস খাওয়া সম্ভব না, কারণ দামটাও বেড়ে গেছে ওটার অনেক বেশি। তার পাশাপাশি ধরুন অনেকে টেস্ট পায় না, তাহলে আমার কোন খাবারটা খেতে হবে? তাহলে আমার এমন খাবার খেতে হবে যার মধ্যে ওই স্লিপ কাটবে না, হাতে ধরলে স্লিপ কাটবে না চালটাকে। এটা দেখে নেবেন, যখনই আপনি হয়তো ভাবছেন খুব দামি চাল খাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে স্লিপ কাটছে, ওটা খারাপ। যেটার মধ্যে হাতে দেখবেন ধুলো লাগছে, সেই চালটা খেতে হবে, সেইটা ভালো চাল। ঠিক আছে, এইভাবে গেল। আপনি আটা খেলে চেষ্টা করবেন আটাটা গম ভাঙিয়ে আটাটা খেতে, তার মধ্যে যে ফাইবারগুলো থাকবে ওটা আপনার ডাইজেশনে খুব ভালো হেল্প করবে এবং সুগারটাকে স্পাইক হতে দেবে না, মানে চট করে বাড়তে দেবে না। কিন্তু আপনি যদি ময়দা খান, যেটা বেশিরভাগ লোকই আজকাল খায়, সাদা হতে হবে রুটি, লুচিটা সাদা হতে হবে, এই যে ফ্যাসিনেশন, মানুষের যে আবদার, এই আবদার নিজের জন্য মেটাতে গিয়ে নিজেই নিজের ক্ষতি করে ফেলে। তো এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবার কতটা পরিমাণে খাবেন সেটা একটা মাপের ব্যাপার আছে। তার সাথে সাথে সবসময় চেষ্টা করবেন ভাত বা রুটির জিনিস খেলে, আটার জিনিস, ময়দার জিনিস খেলে তার সাথে সবসময় প্রোটিন রাখবেন। তাহলে হজমের জন্য যে খরচাটা হবে ক্যালোরিটা, সেটা বেড়ে যায়। তখন কি হয়, আপনার এক্সট্রাটা স্টোর হবে কম। ঠিক আছে, মানে ধরুন আপনি ভাত খাচ্ছেন, তার সাথে আপনি মাংস নিয়ে নিলেন, মাছ নিয়ে নিলেন, ডিম নিয়ে নিলেন, পনির নিয়ে নিলেন, সয়াবিনস নিলেন বা ডাল নিলেন, যেটা মধ্যে আপনার প্রোটিন আছে, এইভাবে খাবেন। শুধু আপনি ধরুন সবজি দিয়ে ভাত খেয়ে নিলেন, ওটা হেলদি নয়। তো এটা মাথায় রাখবেন, আপনি প্রোটিনের সাথে সবজি খেতে পারেন, ঠিক আছে, কিন্তু যখনই ভাত রুটি যেটাই খাবেন বা এই ধরনের জিনিসগুলো খাবেন, তার সাথে প্রোটিন যাতে থাকে, যত বেশি প্রোটিন থাকবে তত কিন্তু আপনার খরচাটা তত বেশি হয়ে যাবে, এনার্জিটা, আর সুগার আসার চান্সেসটা তত কমবে। একদমই তাই, মানে প্রত্যেকটা মুহূর্তে এটাই কিন্তু আমাদের কাম্য। যদি আমরা আমাদের খাদ্য খাবারের দিকটা একটু নজর রাখি, তাহলে কিন্তু অনেকটাই আমরা রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকবো। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন?
হ্যালো ম্যাম, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি মমিতা সরকার বলছি। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, বলুন আপনার শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার সমস্যা, আমার চুলে প্রচন্ড খুশকি হয়, ওটার জন্য কোনো কি সমস্যা বের করা যাবে? নিশ্চয়ই, আগে বয়সটা বলতে হবে। আমার বয়স হচ্ছে 25। 25, আচ্ছা। আর এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? প্রায় 1.5 মাস ধরে হচ্ছে। 1.5 মাস ধরে? মানে কোনো ডক্টর দেখানো হয়েছে এর জন্য? না না, ডাক্তার দেখাইনি, মানে শ্যাম্পু ট্যাম্পু করে আর খুশকি কিছুটা যেতে, আবার অনেক সময় শ্যাম্পু না করলে আবার খুশকি সেরকম টাইপ। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা দেখুন, আপনার যে মাথায় যে খুশকিটা হয়েছে এটাকে কিন্তু আপনার সারিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা টাইমের পর চুল পড়া শুরু হয়ে যাবে বেশি বেশি করে, ঠিক আছে? এবং তার জন্য আপনি কি করবেন এটা প্রথমে জেনে নিন। আপনি ঘরোয়াভাবে একটা কাজ করতে পারেন, আপনি আমলকি ইউজ করতে পারেন। এবার আমলকিটা আপনি কিভাবে ইউজ করতে পারেন? হয় কাঁচা আমলকিটাকে আপনি রস বের করে সেটা ঠিক স্ক্যাল্পের মধ্যে মাসাজ করবেন, ঠিক আছে? মাসাজ করবেন, মাসাজ করে 10-15 মিনিট রাখবেন, ওটা শুকিয়ে যাবে, তারপরে আপনি শ্যাম্পু করে ফেলবেন এটা। অথবা কি করবেন, শুকনো আমলকি আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেটাকে নিয়ে আসবেন, এনে জলে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন গরম জলে। পরের দিন যে ওই জলটা হবে, অল্প জল নেবেন, বেশি না, সেই জলটাকে মাথার মধ্যে ঘষে ঘষে আপনি স্ক্যাল্পের মধ্যে পুরো লাগিয়ে রাখবেন, তেমনি আবার 10-15 মিনিট পর শ্যাম্পু করে ফেলবেন। এবং শ্যাম্পুটা করার মধ্যে বলবো যে আপনি কি ইউজ করবেন, রিঠা ইউজ করবেন, শিকাকাই ইউজ করবেন, এগুলো আগের দিন ভিজিয়ে রাখবেন, পরের দিন সেই জলটা দিয়ে ফেনা হবে, সেভাবে আপনার স্ক্যাল্পটাকে ধোবেন বা চুলগুলোকে ধোবেন। যদি এটা করতে নিজে না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু কিছু প্রোডাক্টস আছে, যেই প্রোডাক্টগুলো এই ধরনের জিনিস দিয়েই কিন্তু তৈরি, যেতে আপনার অ্যান্টি ড্যান্ড্রাফ কাজ করে, ঠিক আছে? সেগুলো আপনি হেল্পলাইনে কল করলে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো কিভাবে পারবেন। আর যদি দেখছেন প্রবলেমটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে, তাহলে এর ট্রিটমেন্টও আছে আমাদের কাছে, সেই ট্রিটমেন্ট করালে এটা একটা কিন্তু পার্মানেন্ট সলিউশন পাবেন আপনি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য মালদাতে এই মুহূর্তে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও মেদিনীপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন বি শর্মাকে, রামনগর নতুন চেম্বার সেখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ভি সিংকে, তাছাড়া কিন্তু বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, আর দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। দিল্লিবাসীদের জন্য কিন্তু সত্যি সত্যি অনেকটাই সুখবর, কারণ এবার কিন্তু দিল্লিতেও কিন্তু পেয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাই যারা যারা আপনারা সত্যি সত্যি চাইছেন যে আয়ুর্বেদের মধ্যে দিয়েই কিন্তু আগামী এবং পরবর্তী দিনটা খুব সুন্দর করে কাটাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ফোন করতে হবে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে। সেই হেল্পলাইন নাম্বারটা আপনাদের জন্য আরো একবার 9830235527 অথবা 37 নাম্বারে। আয়ুর্বেদ কিন্তু একজন
সর্বজন বিদিত আয়ুর্বেদের মধ্যে দিয়েও যে আপনার যে কোনো শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং আত্মার দিক থেকেও যে একটা আপনি পরিশুদ্ধতা পাচ্ছেন, সেটা কিন্তু শুধুমাত্র আয়ুর্বেদের মধ্যে দিয়েই পাচ্ছেন। আর এটা কিন্তু এখন আমাদের শুধু আর ভারতবর্ষের মধ্যে নয়, ভারতবর্ষের বাইরের লোকেরাও কিন্তু এটা এখন সম্পূর্ণ মেনে নিয়েছে যে আয়ুর্বেদ সত্যি সত্যি পারে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে গঠনমূলক একজন মানুষ তৈরি করতে। আর এটাই কিন্তু আমার আপনার জন্য সবচাইতে বড় পাওনা। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি সুস্মিতা সরকার বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? আপনি কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে? নিউ টাউন থেকে বলছি। নিউ টাউন থেকে বলছেন। আচ্ছা, আপনার শারীরিক সমস্যা বলবেন ম্যাডাম, তার সাথে আপনার বয়স উল্লেখ করবেন। বয়স হচ্ছে 20 বছর। আচ্ছা, আর শারীরিক সমস্যা বলতে আমার একটু স্কিনের প্রবলেম হচ্ছে, মানে প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, কোনো কিছুতে আমার শুট করছে না, তো খুব প্রবলেম হচ্ছে। স্কিন জনিত সমস্যা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? তো অনেকদিন ধরে। আচ্ছা শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনার থাইরয়েড বা সুগারের কোনো প্রবলেম আছে? না না। নেই। কোনো টেস্ট করেছেন আগে? হ্যাঁ করেছিলাম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, স্কিনটা যে ড্রাই হয়ে যাচ্ছে, কোন পার্টের স্কিন ড্রাই হচ্ছে? পুরো শরীরে না শুধু ফেসের? ফেসের আর হাতের একটু বেশি হচ্ছে। হাতের তো। আচ্ছা, আপনি এবার কাজ বলুন আমায়, আপনি কিভাবে মেনটেন করেন পুরো দিনে? স্কিনের পরিচর্যা কি করেন? এমনি কোনো পরে যে এমনি ময়শ্চারাইজার বা কোনো বডি লোশন এইগুলোই দেওয়া হয় নর্মালি, কিন্তু তাও আমার ঠিক হয়েছিল। যেটুকুনি সময় আমি দিচ্ছি সেটুকুনি সময় ঠিক হচ্ছে, আবার কিছুক্ষণ পরে গিয়ে আমার সেই ড্রাইনেসটা আবার চলে আসে। জল কতটা খান আপনি? হ্যাঁ, জলের পরিমাণ কতটা খান আপনি? খাওয়া হয় অনেকটাই। না, অনেকটা বলতে একটু বলুন, যে বুঝিয়ে বলুন আমায়, তাহলে তো আপনাকে আমি গাইড করতে পারবো। আচ্ছা আপনি শুনতে থাকুন, স্যার বলছেন অবশ্যই। দেখুন, প্রথম কথা হচ্ছে, যখন কিছু একটা আমি জানতে চাইবো একটু বুঝিয়ে বলবেন, তাহলে আপনাকে আমি গাইড করতে পারবো যে আপনি ঠিক খাচ্ছেন না ঠিক করছেন না। ঠিক আছে? তো প্রথম কথা বলবো, আপনার যেটা স্কিন ড্রাই হচ্ছে, তার মানে হচ্ছে ওখানে আপনার স্কিনের মধ্যে মানে হাইড্রেটেড থাকছে না, ডিহাইড্রেটেড হচ্ছে স্কিন। ঠিক আছে? ডিহাইড্রেটেড শুধু যে আমরা কারো স্টুল অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে, পটি অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে স্কিন ডিহাইড্রেটেড হয় তা না। এমনিতেও স্কিন ডিহাইড্রেটেড হয় যদি আপনি স্কিনকে মানে পর্যাপ্ত পরিমাণে ওয়াটার সাপ্লাই না করেন। এবার ওয়াটার মানে কি শুধু আমি গ্লাসে করে জল খাবো তাই নয়। আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে কিছু কিছু জিনিস রাখা দরকার। সিজনাল ফ্রুটস, এবং এই যে গরমকাল, এই সময় কিন্তু রসালো ফল খুব পাওয়া যায়। দেখুন, আম পাওয়া যায়, আনারস পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, এগুলো, তারপরে ধরুন আখ পাওয়া যায়। এগুলো কেন? এই যে যার মধ্যে জলের পরিমাণ বেশি, এই ফলগুলো এই টাইমেই পাওয়া যায় কেন? বা মৌসুমি পাওয়া যায় কেন? পাওয়া যায় কারণ এই সময়েই এটার দরকার বেশি, কারণ মানুষের এই টাইমে খুব বেশি কি হয় যে শরীর থেকে জলটা বেরিয়ে যায় বিভিন্নভাবে, এবং সেখানে অনেক সময় মিনারেলস, ভিটামিনস গুলো, ইলেকট্রোলাইটস যেগুলো বলি, সেই মিনারেলস গুলো কিন্তু বেরায়। তাতে কি হতে পারে? শরীর দুর্বলও হতে পারে। তার পাশাপাশি আবার কি হয় যে মানুষের স্কিনটা ড্রাইও হতে পারে। শীতকালে আবার উল্টোটা কি হয়? শীতকালে আমরা দেখি স্কিনটা ড্রাই হয় কারণ মানে মানে জলটা বাষ্পায়িত বেশি হয়ে যায় স্কিন থেকে। ঠিক আছে? ড্রাই থাকে, ওয়েদারটা ড্রাই থাকে, স্কিনটাও ড্রাই করে দেয়। যেমন ঘটনাটা সেম ঘটে যদি আপনি যে কোনো সময় বছরের, গরমকাল হোক শীতকাল হোক, যে কোনো সময় অতিরিক্ত এসিতে থাকবেন, দেখবেন একটা, দেখুন সবাই তো আর একদম ছোটবেলা থেকে এই এসিতে থাকেনি, কিন্তু আপনি খেয়াল করবেন যাদের বাড়িতে ধরুন আগে এসি ছিল না, এখন এসছে এসি, তাদের সময়ের মধ্যে ডিফারেন্স দেখবেন, স্কিনের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়বে যদি যত্ন না নেন। তাহলে আপনার কি করতে হবে? এই খাদ্য খাবারগুলো ঠিক মতো খেতে হবে। দ্বিতীয়ত, চেক করে দেখতে হবে যে আপনার সুগারের কোনো প্রবলেম আছে কিনা বা থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। এইগুলো থাকলেও কিন্তু স্কিন ড্রাই হওয়া শুরু করে, তাহলে তার ট্রিটমেন্টও করাতে হবে। তারপর আরেকটা জিনিস দেখতে হবে, আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন সেখানে তার মানে আপনার শরীরে কিন্তু তেলের পরিমাণটাও কম। তাহলে আপনার এমন কিছু খাবার খেতে হবে যার মধ্যে আপনার শরীরে তেলটা বাড়বে, তেলের পরিমাণটা বাড়বে বা ফ্যাটের পরিমাণটা বাড়বে। এবার ফ্যাটের পরিমাণ বাড়াতে গিয়ে আপনি কি খাবেন?
আপনার খেতে হবে ভালো যেসব আমাদের নাটস আছে, নাটস মানে বাদাম বিভিন্ন ধরনের যে আছে তার মধ্যে তেল থাকে, যে তেলটা কিন্তু আমাদের ভালো কাজে লাগে, মানে সেই তেলটা হেলদি তেল, ঠিক আছে, সেটা খেতে হবে। তারপরে কোনোভাবে অনেকে অলিভ অয়েলও খায়, সেটাও খাওয়া যেতে পারে। অনেকে দেখা যাচ্ছে এই যে ফ্লেক্সিডস বলে, ফ্লেক্সিডস খায়, তার মধ্যেও ভালো তেল আছে, এগুলোও খেতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের খাবারের মধ্যে অল্প অল্প পরিমাণে রাখতে হবে। এগুলো রাখলে কিন্তু দেখা যাবে যে তেলের পরিমাণটাও আমার শরীরে ঠিক থাকছে, তখন কিন্তু স্কিনের মধ্যে ড্রাইনেসটাও কম আসবে। যাদের দেখবেন অতিরিক্ত অয়েলি স্কিন তাদের কিন্তু ড্রাইনেস আসে না, শীতকালেও কিন্তু অত ড্রাই হয় না। আর পরিচর্যাটা কিভাবে করবেন? 3 বেলায় আপনি ফেস ওয়াশ করবেন, কিন্তু এমন একটা ফেস ওয়াশ রাখতে হবে যেটা আপনার স্কিনের আর্দ্রতাটা কমাতে পারবে না বা অয়েলটাকে স্কিনের ওপর থেকে তুলে দেবে না, যেটা অ্যাকনের জন্য বা ব্রণ হলে যেটা করতে হয় সেটা কিন্তু আপনি ড্রাই স্কিনে করবেন না, তাহলে স্কিনটা আরো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত 3 বার পরিষ্কার করার সাথে সাথে আপনার কিন্তু একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, সেটা ক্রিম হোক বা লোশন হোক ইউজ করতে হবে। কেন? যাতে আপনার শরীরের থেকে আপনার যে একটা অয়েলি ভাব ওপর দিয়েও থাকে এবং ভেতরের যে জলের পরিমাণটা সেটা কমে না যায়, ঠিক আছে, তার জন্য একটা প্রলেপ পড়ে যাবে। ওপর থেকেও দেখবেন জিনিসটা, দেখবেন স্কিনটা সফট থাকবে, স্কিনটার মধ্যে একটা অয়েলি ভাব থাকবে, সেটা দরকার। এবং তৃতীয়ত আরেকটা কাজ করবেন, রাত্রে যখন আপনি ঘুমোবেন তাহলে স্কিনটাকে আপনার খাদ্য খাবার সাপ্লাই দিতে হবে। একটা তো আপনি মুখে দিয়ে খাবার খাচ্ছেন, আরেকটা হচ্ছে আপনি বাইরে থেকেও কিছু লোশনের মাধ্যমে, নাইট ক্রিম যেগুলো আমরা বলি সেগুলোর মাধ্যমে, বা ধরুন বিভিন্ন ধরনের সিরাম পাওয়া যায়, তার মাধ্যমে যদি আপনি নিউট্রিশন স্কিনকে সাপ্লাই করেন তাহলে ডাইরেক্ট স্কিনে সেটাকে অ্যাবজর্ব করবে এবং দেখবেন আপনার স্কিনটা অনেক বেশি বেটার থাকবে, অনেক বেশি হেলদি থাকবে। আমাদের কাছে সময় একদমই শেষ, কিন্তু যেতে যেতেও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, ব্যারাকপুর থেকে বলছি, সুমিত্রা। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের ব্যাপারে জানবো। বিগত কয়েক মাস ধরে আমার বাঁ পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, তো ব্যথাটা ফ্রিকুয়েন্টলি থাকছে না, মানে কিছু কিছু সময় থাকছে আবার চলে যাচ্ছে, তো ডাক্তারবাবু যদি কিছু সাজেশন। আচ্ছা, বাঁ পায়ের কোন এরিয়াটায় ব্যথা হচ্ছে আপনার? একদম গোড়ালিতে ব্যথা। গোড়ালিতে ব্যথা হচ্ছে। আচ্ছা, আপনি কোন সময় কি ইউরিক অ্যাসিড টেস্ট করেছিলেন? না, আমি কিছুই না, আমার এখন 33 ইয়ার্স ওল্ড। আচ্ছা, আপনার খাবারের ধরনটা কেমন? মাছ মাংস ব্যথাটা কি ব্যথাটা? না, খাবারের ধরনটা কেমন, মানে মাছ মাংস নরমাল, মানে নন ভেজিটেরিয়ান, ভেজও খাই, নন ভেজও খাই, নরমাল, নন অ্যালকোহলিক, মানে অ্যালকোহল আমি কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা যে আমাদের যে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় আমরা বলি, সেটা কিন্তু বেশিরভাগটাই হয় নন ভেজ খাবারের থেকে, ঠিক আছে। তো এই খাবারটাকে যদি আমরা প্রথমে যদি দেখছি কারো সমস্যা হচ্ছে, অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারবো। এবার আপনার সত্যি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে কিনা সেটার জন্য একটা পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে। তার পাশাপাশি আরেকটা আপনার যেটা করতে হবে যে আপনার বডিকে ডিটক্সিফাই করতে হয় যদি দেখা যায় যে আপনার সমস্যাগুলো বেশি আছে। তার জন্য আমাদের আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপি আছে। তো এখন আপনি আপাতত যেটা করবেন, গরম জলে একটু সন্দক লবণ ফেলে পাটা ডুবিয়ে রাখবেন, এরকম 10 মিনিট 15 মিনিট রাখবেন ডেইলি, এরকম 5-7 দিন করুন। করে যদি দেখছেন কমে যাচ্ছে, খুব ভালো। যদি না কমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমাদের কাছে এর কোনো ভালো ট্রিটমেন্ট রয়েছে। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, আর এই সম্পদকে যদি আপনি একদম সুন্দরভাবে গচ্ছিত করে রাখতে চান, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে আয়ুর্বেদের, এবং তার জন্যই কিন্তু আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।